প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী, আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে একাদশ শ্রেণীর 22তম লেকচারে ত্রিকোণমিতি অনুপাত এর লেকচার 2-এ আমরা বোর্ডে 4টি টপিকস আলোচনা করব। সেই 4টি টপিকস ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেডের মধ্যে সম্পর্ক, চাপের দৈর্ঘ্য নির্ণয়, বৃত্তকলার ক্ষেত্রফল, বৃত্তকলা কাকে বলে বা বৃত্তকলার ক্ষেত্রফল কাকে বলে এবং বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয় নিয়ে আমরা আলোচনা করব। তো লেকচার 1-এ আমরা কোণ পরিমাপের একক, ষাটমূলক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি এবং শতমূলক পদ্ধতিতে আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আমরা ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেডের মধ্যে সম্পর্ক স্থাপন করব আজকে। শিক্ষার্থীরা, তো আমরা ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেডের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করব, চাপের দৈর্ঘ্য নির্ণয় করব, বৃত্তকলার কাকে বলে এবং বৃত্তকলার ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তো আমরা গত ক্লাসে লেকচার 1-এ আমরা শিখেছিলাম যে 1 রেডিয়ান সমান 2/π সমকোণ, এবং আমরা এটাও শিখেছিলাম যে পাই রেডিয়ান সমান 1 পাই রেডিয়ান আর গুণ করলে পাই রেডিয়ান সমান 2 সমকোণ, অর্থাৎ পাই রেডিয়ান সমান 2 সমকোণ মানে 90 × 2, তার মানে 180 ডিগ্রি। এইটা আমরা শিখেছিলাম গত ক্লাসে। এই সম্পর্কটাকে বলা হয় ডিগ্রি এবং রেডিয়ানের মধ্যে সম্পর্ক। তো আমরা গত ক্লাসে আরেকটি সম্পর্ক শিখেছিলাম যে 1 ডিগ্রি সমান 1 সমকোণ বাই 100 গ্রেড, বা 1 ডিগ্রি বা 90 ডিগ্রি আমরা শিখেছিলাম। 90 ডিগ্রি সমান 100 গ্রেড, এটা আমরা শিখেছিলাম। 100 গ্রেড এটা আমরা শিখেছিলাম। 90 ডিগ্রি সমান 1 গ্রেড, তাহলে 1 ডিগ্রি সমান 100/90 গ্রেড, তার মানে 1 ডিগ্রি সমান আমরা বলতে পারি 10/9 গ্রেড, 10/9 গ্রেড। আবার 1 গ্রেড সমান আমরা এটাও বলতে পারি 90/100, 1 গ্রেড সমান 90/100 ডিগ্রি, তার মানে আমরা 1 গ্রেড সমান বলতে পারি 9/10 ডিগ্রি। ক্লিয়ার বিষয়টা? তাহলে 90 ডিগ্রি সমান আমরা শিখেছিলাম 100 গ্রেড, তাহলে 90 ডিগ্রি সমান যদি 100 গ্রেড হয়, তাকে দুই পাশ দিয়ে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে হবে 180 ডিগ্রি ইকুয়াল 200 গ্রেড, 200 গ্রেড। তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি আর 180 ডিগ্রি সমান 200 গ্রেড, তার মানে আমরা বলতে পারি পাই রেডিয়ান ইকুয়াল 180 ডিগ্রি ইকুয়াল 200 গ্রেড। একে যদি আমরা সাজায় লিখি 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান ইকুয়াল 200 গ্রেড। এই যে 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান ইকুয়াল 200 গ্রেড, এটাই হলো ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেডের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা এই সম্পর্কটা দিয়ে আমরা যে কোনো একটা পদ্ধতি, অর্থাৎ ষাটমূলক পদ্ধতি বলি, বৃত্তীয় পদ্ধতি বলি আর শতমূলক পদ্ধতি বলি, যে কোনো একটা পদ্ধতি থেকে আমরা অন্য পদ্ধতিগুলোতে কী করতে পারবো, ওই কোণ পরিমাপগুলো মানে কোণের পরিমাপগুলোকে আমরা রূপান্তর করতে পারবো। তো আমরা এই যে সম্পর্কটা আমরা সাইটে লিখে রাখলাম, 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান ইকুয়াল 200 গ্রেড, 200 গ্রেড। এখন আমি যদি এখান থেকে যদি 1 ডিগ্রির মান রেডিয়ানে বের করতে চাই, তাহলে 1 ডিগ্রির মান যদি আমি রেডিয়ানে বের করতে চাই, তাহলে পাই/180 রেডিয়ান। বা আমি যদি গ্রেডে বের করতে চাই, তাহলে 1 ডিগ্রি সমান 200/180, এটা হয়ে যাবে গ্রেড। গ্রেড বাংলায় এভাবে লেখা যাবে বা চিহ্ন দিয়েও লেখা যাবে। তাহলে 280 আমরা ভাগ করতে পারি, ভাগ করলে আমরা লিখতে পারি এখানে
জিরো জিরো কাটা, দুই দিয়ে ভাগ করলে 9, 2 দিয়ে ভাগ করলে 10, ঠিক আছে। তার মানে অর্থাৎ 10 দিয়ে ভাগ করলে কত হবে? 10 না, আমরা 20 দিয়ে ভাগ করলে হবে 9, 20 দিয়ে ভাগ করলে হবে 10, অর্থাৎ কী লিখতে পারি আমরা? 10/9 গ্রেড, ঠিক আছে। তার মানে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান এবং 1 ডিগ্রি সমান 10/9 গ্রেড, এটা আমরা লিখতে পারি। এখন যদি বলি আমরা 1 রেডিয়ান সমান, তো 1 রেডিয়ান সমান যদি আমি ডিগ্রিতে প্রকাশ করি তাহলে হবে 180/π ডিগ্রি, 180/π ডিগ্রি। আর আমি যদি 1 রেডিয়ান সমান গ্রেডে প্রকাশ করতে চাই তাহলে হবে 200/π গ্রেড, 200/π গ্রেড। ক্লিয়ার বিষয়টা? তাহলে যখন আমি ডিগ্রি থেকে রেডিয়ান বা গ্রেডে প্রকাশ করব, রেডিয়ানে প্রকাশ করলে পাইকে 180 দ্বারা ভাগ করব, গ্রেড 200কে, গ্রেডের ক্ষেত্রে 200কে 180 দ্বারা ভাগ করব, তাহলেই আমার কি হয়ে যাবে? ডিগ্রি থেকে রেডিয়ান বা ডিগ্রি থেকে বা রেডিয়ান থেকে ডিগ্রিতে এবং গ্রেড থেকে ডিগ্রিতে চলে আসবে। আবার আমি যদি ডিগ্রি থেকে রেডিয়ানে আসতে চাই তাহলে ডিগ্রি থেকে রেডিয়ান আসতে 180/π দ্বারা কী করে দেব? গুণ করে দেব। আর গ্রেডে গেলে 200কে পাই দ্বারা, 200/π দ্বারা কী করে দেব? গুণ করে দেব। এখন যদি আমরা 1 গ্রেড বের করতে চাই, 1 গ্রেড, 200 গ্রেড সমান π রেডিয়ান, 1 গ্রেড 200 গ্রেড সমান 180 ডিগ্রি। আমরা যদি গ্রেডে প্রকাশ করতে চাই তাহলে হবে 180/200 ডিগ্রি হয়ে যাবে, 200 ডিগ্রি। তো এটা ভাগ করলে কিন্তু হয়ে যাবে কত? 20 দিয়ে ভাগ করলে হবে 10, 20 দিয়ে ভাগ করলে হবে 9, এত ডিগ্রি হয়ে যাবে। আর যদি আমরা এটাকে গ্রেডে নিতে চাই, রেডিয়ানে নিতে চাইলে π/200 রেডিয়ান, π/200 রেডিয়ান। তাহলে আমরা এই তথ্যগুলো ডিগ্রি, গ্রেড এবং ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেডের মধ্যে এই সম্পর্কগুলো আমরা স্থাপন করতে পারছি এবং এইগুলো ব্যবহার করে যে কোনো কোণের পরিমাণকে, সেটা ডিগ্রিতেই থাক, রেডিয়ানেই থাক আর গ্রেডেই থাক, তাকে আমরা অন্য পদ্ধতিতে আমরা কি করতে পারবো? কনভার্ট করতে পারবো। তাহলে আমরা এই তথ্যগুলো নিয়েই আমরা আজকের এটা অঙ্কগুলো করতে চাই। যেমন লক্ষ্য করো, যদি প্রশ্ন বলে যে 5 ডিগ্রিকে গ্রেডে প্রকাশ করো, এমন যদি থাকে 5 ডিগ্রিকে গ্রেডে প্রকাশ করো, এরকম থাকলো, তাহলে কত ডিগ্রি আছে? 5 ডিগ্রি। আমরা কিসে যাব? গ্রেডে যাব। ডিগ্রি থেকে আমরা কোথায় যাব? গ্রেডে যাব। তাহলে 1 ডিগ্রি সমান কিন্তু আমরা শিখেছি, 1 ডিগ্রি সমান আমরা শিখেছি 200/180 গ্রেড। ক্লিয়ার? অর্থাৎ 20 দিয়ে ভাগ করলে 10/9 গ্রেড, 10/9 গ্রেড। এটা কিন্তু আমরা শিখছি 1 ডিগ্রি সমান 10/9 গ্রেড। তাহলে আমার কত ডিগ্রি চাইছে? 5 ডিগ্রি। 5 ডিগ্রি সমান হবে 10 × 5/9 গ্রেড। ক্লিয়ার বিষয়টা? কত আসবে? 5 × 10 = 50/9 গ্রেড। আমরা এইভাবে লিখতে পারবো। অর্থাৎ 5 ডিগ্রি সমান 50/9 গ্রেড, অথবা এরকম লিখতে পারো 50/9 গ্রেড, চিহ্নটা এরকম দিলেও হবে। অর্থাৎ 5 ডিগ্রি সমান 50/9 গ্রেড। ঠিক আছে? যদি বলে 3π/2কে গ্রেডে প্রকাশ করো, যদি এমন থাকে তাহলে 3π/2 একটা রেডিয়ান কোণ, একে আমরা কি করব? গ্রেডে প্রকাশ করব। তাহলে রেডিয়ানকে যখন আমরা গ্রেডে প্রকাশ করব তাহলে আমরা কি শিখছি? 1 রেডিয়ান সমান 200/π গ্রেড। তাহলে 1 রেডিয়ান সমান শিখছি আমরা 200/π গ্রেড। তাহলে আমি কত রেডিয়ান নিব? 3π/2 গ্রেড, 3π/2 রেডিয়ান নিব। তাহলে 1 রেডিয়ান সমানে তো 3π/2 সমান কি বেশি হবে? তার মানে কি আসবে? 3π/2 × 200/, কত আসবে? পাই। তখন সাথে সাথে কি হয়ে যাবে? এটা গ্রেড হয়ে যাবে। এই পাই আর পাই কাটা যাবে, 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে কত? 100 ভাগ করলে, অর্থাৎ 300 গ্রেড হয়ে যাবে, 300 গ্রেড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 2
3π/2কে গ্রেডে প্রকাশ করলে কত হবে, 3π/ রেডিয়ানকে গ্রেডে প্রকাশ করলে হবে 300 গ্রেড। তাহলে এইভাবে আমরা যে কোনো কোণের পরিমাণকে অন্য কোণের পরিমাণে বা অন্য পদ্ধতিতে আমরা কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। যেমন আমরা যদি আরেকটা দেখি, যেমন মনে করো দেওয়া থাকলো 30 গ্রেড, দেওয়া থাকলো 30 গ্রেড, বললো 30 গ্রেডকে ডিগ্রিতে এবং রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো। তাহলে আমরা 30 ডিগ্রিকে ডিগ্রিতে প্রকাশ করবো। তাহলে আমরা 1 গ্রেড সমান 30 গ্রেডকে ডিগ্রিতে প্রকাশ করি। 1 গ্রেড সমান আমরা ডিগ্রিতে প্রকাশ করবো। গ্রেড আর ডিগ্রির মধ্যে সম্পর্কটা ছিল 1 গ্রেড সমান আমরা ডিগ্রিতে প্রকাশ করব। তাহলে 1 গ্রেডকে আমরা কিন্তু লিখতে পারতাম 9/10 ডিগ্রি, 9/10 ডিগ্রি। এখানে কিন্তু আমরা শিখছি 1 গ্রেড সমান 9/10 ডিগ্রি। তাহলে আমাদের কত গ্রেড চাইছে, 30 গ্রেড। 30 × 9/10 ডিগ্রি হয়ে যাবে, 30 ডিগ্রি। তো আমরা কি 10 দিয়ে ভাগ করলে হবে 3 নং কত আসবে, 27 ডিগ্রি। অর্থাৎ 27 ডিগ্রি সমান কত গ্রেড হবে, 30 গ্রেড হবে। অর্থাৎ 30 গ্রেড সমান কত আসবে, 27 ডিগ্রি হবে, অথবা 27 ডিগ্রি সমান কত গ্রেড হবে, 30 গ্রেড হবে। অনুরূপভাবে 30 গ্রেডকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করতে চাই, তাহলে 1 গ্রেড সমান রেডিয়ান আমরা কত শিখলাম, π/200 রেডিয়ান, π/200 রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমরা কত গ্রেডকে নিব, 30 গ্রেডকে নিব। 30 গ্রেড সমান হবে 30 গুণ হয়ে যাবে 30 × π/200 রেডিয়ান, 200 রেডিয়ান। ঠিক আছে, তাহলে আমরা কি হবে, 0 কাটা, তার মানে 3π/20 রেডিয়ান, 3π/20 রেডিয়ান। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা যে কোনো কোণের পরিমাপকে অন্য যে পদ্ধতি দুটি আছে সেই দুটি পদ্ধতি কি করতে পারবো, প্রকাশ করতে পারবো। অর্থাৎ কোনো কোণের পরিমাণ যদি ষাটমূলক পদ্ধতিতে থাকে তাহলে তাকে ডিগ্রিতে প্রকাশ করতে পারবো এবং রেডিয়ানে প্রকাশ করতে পারবো। আবার কোনো পরিমাণ যদি কি তাকে বৃত্তীয় পদ্ধতিতে থাকে তাকে ডিগ্রিতেও প্রকাশ করতে পারবো, আবার তাকে রেডিয়ান পদ্ধতিতেও প্রকাশ করতে পারবো। আবার রেডিয়ান পদ্ধতিতে থাকলে ডিগ্রি এবং গ্রেডে প্রকাশ করতে পারবো। গ্রেড পদ্ধতিতে থাকলে ডিগ্রি আর রেডিয়ানেও প্রকাশ করতে পারবো। তো আমরা এই ছিল ডিগ্রি, রেডিয়ান এবং গ্রেডের মধ্যে সম্পর্ক। তো এই লাইনটা তোমাকে কি রাখতে হবে, মনে রাখতে হবে। পাশাপাশি এই 3টা লাইন যদি মনে রাখতে পারো তাহলে আরও বেটার। ক্লিয়ার বিষয়টা? তো আমি সুন্দরভাবে উপস্থাপন করলাম, তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমার এই সূত্রগুলো আয়ত্তে চলে আসবে। তো আমরা পরের টপিক্সে চলে যাচ্ছি। পরের টপিক্সটা ছিল বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়। লক্ষ্য করো, বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়, এটা আমরা এখন শিখব। বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয়। লক্ষ্য করো, মনে করি অকেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, কোনো বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল ও এ। তো আমরা একটা বৃত্ত নিই, মনে করলাম এটা একটা বৃত্ত, বৃত্তের কেন্দ্র কত ও, আর তার ব্যাসার্ধ কত ও এ সমান আমরা কত ধরলাম আর। এখন আমরা এই বৃত্তের উপর এবি একটি বৃত্তচাপ, বৃত্তের উপর এবি একটি বৃত্তচাপ। এই বৃত্তচাপের দৈর্ঘ্যটাই আমরা এখন কি করব, নির্ণয় করব। এবি একটি বৃত্তচাপ, এই বৃত্তচাপের দৈর্ঘ্যটাই আমরা নির্ণয় করব। তাহলে এ আর বি আর ও যদি যোগ করি, যদি যোগ করি তাহলে কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হবে এও বি সমান আমরা কত ধরলাম, থিটা। কেন্দ্রে একটি উৎপন্ন কোণ এও বি সমান একটা থিটা। লক্ষ্য করো, ও এর উপর ও এর উপর ও বিন্দুতে অপিলম্ব অঙ্কন করি, অপিলম্ব আঁকি। তাহলে ও বিন্দুতে অপিলম্ব অঙ্কন করলাম, তাহলে এই এপিও একটি চাপ হবে। তো
তাহলে চাপ কত দাঁড়াইতেছে, চাপ এপি ইকুয়াল, এই চাপ এপি কিন্তু পরিধির 4/1 তার মানে পরিধি বাই 4, পরিধি বলতে আমরা বুঝি 2πr/4, কাটলে থাকবে πr/2। এখন এই এপি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, চাপ এপি দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ, কোণ এ ও পি সমান, যেহেতু 4/1 তাহলে টোটাল কেন্দ্রে উৎপন্ন কোণ ছিল কত ডিগ্রি, 360, তার 4/1 তার মানে কত আসবে 90 ডিগ্রি। শিক্ষার্থীরা আমরা চাপের দৈর্ঘ্য নির্ণয়ের জন্য একটা বৃত্ত নিলাম, বৃত্তের চাপটা কত নিলাম এবি, ওই চাপটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, থিটা কোণ উৎপন্ন করে, এবং ও এর উপর একটি লম্ব অঙ্কন করলাম ওপি। এই ওপি লম্ব অঙ্কন করাতে এপি আর একটি চাপ উৎপন্ন হয়েছে, সেই চাপটা কিন্তু পরিধির কয় ভাগের উৎপন্ন হয়েছে, 4/1, তাই তার ওই চাপের মান পাইছি আমরা πr/2, এবং ওই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ পাইছি আমরা এওপি কিন্তু কত ডিগ্রি, 90 ডিগ্রি। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমার যখন এবি চাপ ছিল তখন তার কোণের পরিমাণটা ছিল থিটা। আমি যদি চাপের পরিমাণটা বাড়াই তাহলে তার কোণের পরিমাণটা বাড়তেছে, আমি যদি চাপের পরিমাণ বাড়াই তাহলে কোণের পরিমাণ কী হবে, আরও বাড়তেছে। তাহলে চাপের পরিমাণ বাড়ানোর সাথে সাথে যদি কেন্দ্রের কোণের পরিমাণ বাড়তে থাকে, তাহলে কোণ আর চাপ পরস্পরের কী হবে, সমানুপাতিক হবে। কেন সমানুপাতিক হবে, দুটি রাশির একটি বৃদ্ধিতে যদি অপর একটি রাশির বৃদ্ধি হয় তাহলে রাশি দুটি পরস্পরের সমানুপাতিক, অথবা দুটি রাশির একটি হ্রাসের ফলে যদি আরেকটি রাশির হ্রাস ঘটে তাহলেও দুটি রাশি পরস্পরের সমানুপাতিক। আর একটি রাশির বৃদ্ধিতে যদি আরেকটি রাশির হ্রাস হয় তাহলে রাশি দুটি পরস্পরের ব্যস্তানুপাতিক, অথবা একটি রাশির হ্রাসের ফলে যদি আরেকটি রাশির বৃদ্ধি ঘটে তাহলেও রাশি দুটি পরস্পরের ব্যস্তানুপাতিক। তাহলে যদি চাপের পরিমাণ বাড়ায় তাহলে তার কোণের পরিমাণ বাড়ে, তাহলে আমরা বুঝতেছি চাপ আর কেন্দ্রে উৎপন্ন কোণ পরস্পরের সমানুপাতিক। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক, বৃত্তচাপের সমানুপাতিক। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তো আমরা এবি চাপ এবি ইকুয়াল এস একটি চাপ আমরা ধরে নিলাম, এই চাপের দৈর্ঘ্যটাই আমরা কি করব, বের করব। তাহলে এই এবি চাপ তার কেন্দ্রের উৎপন্ন কোণের সাথে কি হবে, সমানুপাতিক হবে। তাহলে চাপ এবি বাই তার কেন্দ্রে উৎপন্ন কোণ কত ধরছিলাম আমরা, কোণ এ ও বি। আবার আরেকটা চাপ আমরা কত পাইছিলাম, চাপ এপি, এই চাপ এপি তার কেন্দ্রে উৎপন্ন কোণ কত আছে, কোণ এওপি। এই অনুপাত আর এই অনুপাত পরস্পর কী হবে, সমানুপাতিক। আমরা আগেই বললাম এই চাপ আর কেন্দ্রের সমানুপাতিক, এই চাপ আর তার কেন্দ্রে উৎপন্ন কোণ পরস্পরের সমানুপাতিক। এই অনুপাত আর এই অনুপাত যদি সমানুপাতিক হয় তাহলে তারা পরস্পরের কী হবে, সমান হবে। তাহলে আমরা এখান থেকে যদি চাপ এবিকে আমরা কত দ্বারা প্রকাশ করছিলাম, এস, আর এটা যদি এই পাশে গুণ করে দিই তাহলে হবে চাপ এবি, চাপ এপি আর কোণ এওবি সমান আমরা কত জানি 90 ডিগ্রি ইন্টু, আর এই পাশ থেকে গুণ এওবি কোণ সমান কত ধরছিলাম আমরা, থিটা। তাহলে এস ইকুয়াল চাপ এপির মান আমরা পাইছিলাম কত, πr থিটা, πr বাই কত ছিল 2টা ভাগ হয়ে যাবে কত 180, আর সাথে কত ছিল থিটা, তার মানে কত আসবে πr থিটা বাই 180 ডিগ্রি। এটাই ছিল আমাদের চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তাহলে চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কী দেওয়া পাইলাম আমরা, এস ইজ ইকুয়াল টু πr থিটা। তাহলে আমরা চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র পেলাম, এস ইজ ইকুয়াল টু πr থিটা। তাহলে আমি নিচের থেকে উপরে মুছে লিখলাম, লক্ষ্য করো, এস ইকুয়াল পাইলাম আমরা πr থিটা বাই 100 কত ডিগ্রি, 80 ডিগ্রি। এখানে থিটাটা, যেখানে থিটা থাকবে কি, যেখানে থিটা 60মূলক পদ্ধতি, 60মূলক পদ্ধতি, থিটা থাকবে কি 60মূলক পদ্ধতি, অর্থাৎ থিটার মানটা থাকবে ডিগ্রি এককে।
ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা জানি এই ষাটমূলক পদ্ধতি থেকে যদি আমরা রেডিয়ান পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে 180-র পরিবর্তে কত বসাইতে পারবো? পাই, অথবা পায়ের পরিবর্তে কত বসাইতে পারবো? 100। তাহলে এস ইজ ইকুয়াল টু আমরা পায়ের পরিবর্তে যদি 180 ডিগ্রি বসাই, তাহলে 180 ডিগ্রি আর সাথে কি থাকবে? r থিটা বাই 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি 180 ডিগ্রি কাটা, তাহলে থাকবে এস ইজ ইকুয়াল টু কত? r থিটা। তাহলে এটাও আমরা কি করতে পারবো? চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র বলতে পারবো, যেখানে থিটাটা হবে, যেখানে থিটার মানটা হবে বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি বা রেডিয়ান এককে, বৃত্তীয় পদ্ধতি বা রেডিয়ান এককে। এটাই ছিল আমাদের চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তাহলে চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা দুইটা পদ্ধতিতে শিখলাম। যদি কোণের পরিমাণটা কিসে থাকে? ষাটমূলক পদ্ধতি থাকে, তাহলে তার সূত্র লিখবো আমরা এস ইজ ইকুয়াল টু পাই r থিটা বাই 180। যদি সে কোণের পরিমাণটা রেডিয়ান এককে থাকে, তাহলে আমরা তার চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র শিখবো এস ইজ ইকুয়াল টু কত? r থিটা। আর যদি কি থাকে, চাপের কোণের পরিমাণটা যদি কি থাকে? গ্রেড পদ্ধতিতে থাকে, তাহলে এস ইজ ইকুয়াল টু এই 180 ডিগ্রির পরিবর্তে আমরা 200 গ্রেড বসাই দিতে পারবো। তাহলে পাই r থিটা বাই 200 কি হয়ে যাবে? গ্রেড বসাই দিব। 200 গ্রেড বসাই দিলে আমরা এটা কি পাই যাব? এটাই হয়ে যাবে আমাদের কি, যেখানে কোণের পরিমাণটা কি হয়ে যাবে? কোণের পরিমাণ হবে, যেখানে কোণের পরিমাণ হবে কি? শতমূলক পদ্ধতি, শতমূলক পদ্ধতিতে, অর্থাৎ কোণটা যদি গ্রেড এককে থাকে, তাহলে আমরা চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র লিখব পাই r থিটা বাই 200 গ্রেড। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র তিনভাবে শিখলাম। ডিগ্রি, কোণের পরিমাণ যদি ষাটমূলক পদ্ধতি অর্থাৎ ডিগ্রিতে থাকে, তাহলে এস ইজ ইকুয়াল টু পাই r থিটা বাই 180। যদি কোণের পরিমাণ বৃত্তীয় পদ্ধতিতে থাকে, তাহলে চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হবে এস ইজ ইকুয়াল টু r থিটা। আর যদি কোণের পরিমাণ শতমূলক পদ্ধতি অর্থাৎ গ্রেড এককে থাকে, তাহলে চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হবে পাই r থিটা বাই কত? 200 গ্রেড। এখানে গ্রেডটা না লিখলে হবে, চাপের এককটা লিখবো আমরা, হয় মিটার, সেন্টিমিটার, যা থাকে সেটা লিখবো আমরা। তো আমরা চাপের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র শেষ করলাম। এবার আমরা যাব বৃত্তকলা সম্পর্কে। লক্ষ্য করো, বৃত্তকলা কাকে বলে এবং বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলা, লক্ষ্য করো, বৃত্তকলা কাকে বলে? এই হলো বৃত্তের কেন্দ্র, এই হলো বৃত্তের উপর একটি চাপ, নির্দিষ্ট চাপ। এই চাপের প্রান্তবিন্দু দুটি কেন্দ্রের সাথে যোগ করলে, এই চাপের প্রান্তবিন্দু কেন্দ্রের সাথে যোগ করলে প্রান্তবিন্দু সংশ্লিষ্ট দুটি ব্যাসার্ধ দ্বারা বেষ্টিত ক্ষেত্রটি ওই বৃত্তচাপের উপর যে দণ্ডায়মান অংশটি পাবো, সেই অংশটিকে বলা হবে কি? বৃত্তকলা। তার মানে কোনো বৃত্তচাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধদ্বয় দ্বারা ওই বৃত্তচাপের উপর দণ্ডায়মান অংশকে কি বলা হবে? বৃত্তকলা বলে। তার মানে বৃত্তের যে কোনো চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট দুটি ব্যাসার্ধ দ্বারা ওই বৃত্তচাপের উপর যে দণ্ডায়মান অংশটুকু থাকবে, সেটাকে বলা হবে কি? বৃত্তকলা। তার মানে এই অংশটুকু আমাদের কি হবে? বৃত্তকলা। লক্ষ্য করো, তাহলে বৃত্তকলার সংজ্ঞাটা হবে কি? বৃত্তের কোনো চাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধদ্বয় দ্বারা ওই চাপের উপর দণ্ডায়মান অংশকে বৃত্তকলা বলে। বৃত্তকলার ক্ষেত্রফলকে এ দ্বারা সূচিত করা হয়। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, বৃত্তকলা কাকে বলে? কোনো বৃত্তচাপের প্রান্তবিন্দু সংশ্লিষ্ট দুটি ব্যাসার্ধ কেন্দ্রে যোগ করলে
অর্থাৎ ব্যাসার্ধ হইলে তো অবশ্যই কেন্দ্রে কী হবে, যোগ হবে। কেন্দ্র যোগ না করলে তো কী হবে না, ব্যাসার্ধ উৎপন্ন হবে না। তাহলে প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধের দ্বয় ওই বৃত্তচাপের উপর দণ্ডায়মান অংশকে কী বলা হবে, বৃত্তকলা বলে। বৃত্তকলার ক্ষেত্রফলকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এ দ্বারা সূচিত করি। তাহলে এই বৃত্তচাপ কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করছে, মনে করলাম কত, থিটা। এখন এই ওয়ে ব্যাসার্ধের উপর একটি লম্ব কি অঙ্কন করলাম, ওপি অঙ্কন করলাম। তাহলে এই চাপটাও কি করছে, একটি ক্ষেত্রফল উৎপন্ন করছে। কি ক্ষেত্রফল, এপি চাপের উপর দণ্ডায়মান ক্ষেত্রফলটা হলো এ ও কত পি। সেই ক্ষেত্রফলটা কেন্দ্রে কোণ উৎপন্ন করছে কত ডিগ্রি, 90 ডিগ্রি। এখন আমাদের সেই বৃত্তকলার ক্ষেত্রফলটি বের করতে হবে। বৃত্তকলাটা ছিল আমাদের কত, এ ও বি। তাহলে আমরা বৃত্তকলার সংজ্ঞাটা শিখলাম, এবার বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা শিখব আমরা, বা বৃত্তকলার ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয়। লক্ষ্য করো, তো মনে করি আগের মতোই বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়। মনে করি অকেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা। এবি চাপের উপর প্রান্তবিন্দু সংশ্লিষ্ট ব্যাসার্ধ দ্বারা চাপের উপর দণ্ডায়মান ক্ষেত্র এ ও বি একটি বৃত্তকলা। এই বৃত্তকলাটির কি করব আমরা, ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা আগের মতোই এই চাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা, চাপের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে তার কোণের পরিমাণও কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। তার মানে ক্ষেত্রফলটাও কি হয়ে যাবে, বৃদ্ধি পাবে। তার মানে কোণের পরিমাণ আর ক্ষেত্রফল পরস্পরের কি হবে, সমানুপাতিক। তাহলে আমরা বলতে পারি যে এ ও বি কোণ আমরা আগের মতো লিখতে পারি। আমরা জানি বৃত্তচাপ দ্বারা কেন্দ্রে উৎপন্ন কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক এবং বৃত্তকলার ক্ষেত্রফল সমানুপাতিক, এবং বৃত্তকলার ক্ষেত্রফল সমানুপাতিক। শিক্ষার্থীরা, তাহলে আমরা কোণ এ ও বি বৃত্তকলা কেন্দ্রে কোণ উৎপন্ন করছে কত, থিটা, তার সমানুপাতিক। আবার এ ও পি বৃত্তকলা কেন্দ্রে উৎপন্ন কোণ কত আছে, এ ও পি। আমরা এখানে ইচ্ছা করে লিখতে পারি এ ও বি, কোণ এ ও বি। এইটা আর এটা কি পরস্পরের সমানুপাতিক, তার মানে কি সমান। তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা সূচিত করেছিলাম, এ দ্বারা সূচিত করি। বৃত্তকলার ক্ষেত্রফলকে আমরা কি দ্বারা সূচিত করি, এ দ্বারা সূচিত করি। আর তার দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ কত, থিটা। আর এখানে বৃত্তকলার ক্ষেত্রফল, কোন বৃত্তকলার ক্ষেত্রফল, বা এওপি বৃত্তকলা না, এখানে লোগা এওপি আমরা লিখতে পারি বৃত্তক্ষেত্রের অংশ, বৃত্তক্ষেত্রের বা এওপি বৃত্তের অংশ। বৃত্তের অংশ না, বৃত্তকলাই লিখি, বৃত্তকলা। এখন এই বৃত্তকলাটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, 90। আর এই বৃত্তকলাটা হলো পুরা বৃত্তের 4 ভাগের 1 ভাগ।
তার মানে 1/4 ইন্টু বৃত্তের ক্ষেত্রফল জানি আমরা পাই আর স্কোয়ার, আর তার দ্বারা কেন্দ্র উৎপন্ন কোণ কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে আড়াআড়ি যদি গুণ করি, গুণ করলে হয়ে যাবে এখানে a বাই থিটা ইকুয়াল এই 4 নিচে চলে আসলে পাই আর স্কোয়ার বাই 300 কত ডিগ্রি, 60 ডিগ্রি। তার মানে a ইকুয়াল কত আসবে, পাই আর স্কোয়ার থিটা বাই কত 360 ডিগ্রি। এটাই ছিল বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যেখানে থিটাটা হবে ডিগ্রি এককে। থিটা কোন পদ্ধতিতে, ষাটমূলক পদ্ধতিতে। থিটা ষাটমূলক পদ্ধতি, ষাটমূলক পদ্ধতিতে। এখন আমরা যদি ওই পায়ের পরিবর্তে 180 ডিগ্রি বসাই, তাহলে এ ইজ ইকুয়াল টু, এখানে যদি 180 বসাই তাহলে 180 ডিগ্রি আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি ভাগ করলে হবে হাফ আর স্কোয়ার থিটা। এটাও কিন্তু বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হাফ আর স্কোয়ার, যেখানে থিটা হবে বৃত্তীয় পদ্ধতি, অর্থাৎ রেডিয়ান এককে থাকবে বৃত্তীয় পদ্ধতি। যদি এ ইকুয়াল এই পায়ের পরিবর্তে বা 180-র পরিবর্তে যদি আমরা 180 ডিগ্রির পরিবর্তে যদি আমরা 200 গ্রেড বসাই, তাহলে পাই আর স্কোয়ার থিটা, এখানে 180 দুইবার আছে, 2 ইন্টু 200 গ্রেড, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি পাই আর স্কোয়ার থিটা বাই কত আছে 400। এটা হবে কি আমার বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, যেখানে থিটাটা হবে, যেখানে থিটা কোন পদ্ধতিতে, শতমূলক পদ্ধতিতে, শতমূলক পদ্ধতিতে। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের 3টা পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র শিখলাম। তাহলে এইভাবে আমরা নেক্সট ক্লাসে সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক করার চেষ্টা করব। এই চ্যাপ্টারে আমরা এই কয়েকটা সূত্র আর এই গ্রেড, রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্কটা পারলেই হবে, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে অঙ্ক করব। সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ এবং সুস্থতা কামনা করছি।